দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। চলো। দেখো তাহলে আগের দিন আমরা অটোক্যাটালিটিক রিঅ্যাকশনসটাকে করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার অসিলেটিং রিঅ্যাকশন বা কেমিক্যাল অসিলেশন, সেইটা আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব। তাহলে আজকে যেটা আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে অসিলেটিং রিঅ্যাকশন। অসিলেটিং রিঅ্যাকশন, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা আজকে দেখি, আজকে হয়তো আমরা, ও বাবা এখন কারা সব জয়েন করছে রে আবার, বললে তো সমস্যা। হুম, আচ্ছা আজকে দেখি আমি হয়তো সবটা শেষ নাও করে উঠতে পারি। আজকে হয়তো হয়তো ২ ঘন্টা ক্লাস নেব না, আমরা ১ ঘন্টার ক্লাস নেব। ২ ঘন্টার ক্লাস হলে একটা ক্লাসে এগুলো হয়ে যায়। আমরা যেহেতু ২ ঘন্টার ক্লাস নেবো সেটাতে ১ ঘন্টা আজকে পড়াবো। নেক্সট ক্লাস মানে আমি একটুখানি ওই পরের সপ্তাহ পর্যন্ত ওয়েট করব না। আমি ওই সোমবার ধরো, সোমবার রাত্রে না তোমরা একটুখানি ১ ঘন্টা একটুখানি ক্লাস করে নিও, হ্যাঁ? ওই ধরো ৭:৩০ থেকে ৮:৩০ বা ৮টা থেকে ৯টা এরকম সময় একটা ক্লাস করে নিও। সোমবার সন্ধ্যাবেলা, ঠিক আছে? করে এই পার্টটা আমরা তাহলে শেষ করে দেবো। তার পরের সপ্তাহে আমরা ওই যে ইলেকট্রোকাইনেটিক্স যে পার্টটা আমাদের নেক্সট পার্টের মধ্যে আছে আরকি, সেটা আমরা করব। যা বাবা! এই ছেলেদের তো মানে উদ্ভট সব। জয়েন করেই যাচ্ছে সব। আচ্ছা, আচ্ছা দেখো তোমার এই অসিলেটিং রিঅ্যাকশনস বলতে আমি কি বুঝছি? অসিলেটিং রিঅ্যাকশনকে অনেক সময় কেমিক্যাল ক্লকও বলা হয়। তাহলে যেটা হচ্ছে যে এ কেমিক্যাল ক্লক or oscillating reaction is a complex mixture of of reacting chemical compounds in which the concentration of in which the concentration of one or more components exhibits periodic changes exhibit periodic changes or where certain property certain property change occurs a predictable after a predictable after a predictable induction time। দেখো তাহলে কেমিক্যাল মানে অসিলেটিং রিঅ্যাকশন বা অনেক সময় কেমিক্যাল ক্লকও বলা হয় বা ক্লক রিঅ্যাকশনও বলা হয়।
A chemical clock or oscillating reactions is a complex mixture of reacting chemical compounds in which the concentration of one or more components exhibits periodic changes or where certain property change occurs after a predictable induction. Sorry, দাদা এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, আফটার প্রেডিক্টেবল ইন্ডাকশন টাইম। আচ্ছা, তোমরা এরকম অটোক্যাটালাইটিক রিয়াকশন আদৌ এনকাউন্টার করেছো কিনা জানি না। তোমরা জানি না আয়োডিন ক্লক রিয়াকশনটাকে পড়েছো দেখেছো বা পড়েছো কিনা। আয়োডিন ক্লক রিয়াকশন আমরা ডেমনস্ট্রেট করি আর কি, যে আয়োডিন ক্লক রিয়াকশনের ক্ষেত্রে যেটা হয় যে আয়োডিনটাকে তোমার কোনো একটা রেডক্স রিঅ্যাকশনের প্রেজেন্সে তোমাকে জাস্ট করতে হয়, মানে রেডক্স রিঅ্যাকশন মিশিয়ে রেখে দিতে হয় in presence of starch. After certain details তুমি এটা দেখতে পাবে যে একটা ডার্ক ব্লু কালার সার্টেনলি অ্যাপিয়ার ডিউ টু দ্য ফরমেশন অফ ট্রাইআয়োডাইড স্টার্চ কমপ্লেক্স। তোমরা ওই মানে হাইড্রোজেন পারক্সাইড ডিকম্পোজিশন রিয়াকশনস ইন প্রেজেন্স অফ আয়োডিন এসব রিয়াকশনস গুলো করেছো কিনা জানি না। তোমাকে এখানে জাস্ট একটা তুমি যত স্টার্চ মিশিয়ে রেখে দিয়েছো, এবার আফটার সার্টেন টাইম তুমি দেখতে পাবে যে যখন ওই আয়োডিনটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ আয়োডিন তোমার লিবারেটেড হবে, লিবারেটেড হলে তুমি সেখান থেকে ওই যে ট্রাইআয়োডাইড কমপ্লেক্স তৈরি হচ্ছে এবং সেখান থেকে তুমি জাস্ট কালারটাকে দেখতে পাবে। দেখ আমরা আরো স্পেসিফিক এক্সাম্পল দেবো এবং তার কাইনেটিক্স বা ইত্যাদিগুলো স্টাডি করবো আর কি। আচ্ছা, এবারে দেখো এই যে রিয়াকশনস গুলো, এই যে অসিলেটিং রিয়াকশনস গুলো, এটা হচ্ছে ট্র্যাডিশনাল রিয়াকশনের থেকে কিন্তু অনেকটা আলাদা। হ্যাঁ, মানে এখানে যেটা হয় আমাদের এমনি ট্র্যাডিশনাল রিয়াকশনস গুলো কি হয়, তাহলে ট্র্যাডিশনাল রিয়াকশন যেগুলো আমরা কনসিডার করি, ট্র্যাডিশনাল রিয়াকশন কি হয়, আইদার proceeds in a particular direction, মানে এই টাইপের দেখতে, এ থেকে জাস্ট সিম্পলি তোমার বি এর দিকে যাচ্ছে এইটা এইটা, অর ফর রিভার্সেবল রিয়াকশন যেটা দুটো ডিরেকশনই ঘটে, রিয়াকশন equilibrium is established after certain finite time। হ্যাঁ, মানে এই টাইপের যদি রিভার্সেবল রিয়াকশন তুমি কনসিডার করো, তাহলে কি হবে না, একটা সময় পরে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, আর ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়ার পরে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। তাহলে মানে when equilibrium is established, there will be no change in concentration। তখন কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের কোনো কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমাদের কেসে মানে অসিলেটিং রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে কোনো একটা গিভেন ডিরেকশনে রিঅ্যাকশনসটা গিয়ে একটা সময় পরে রিঅ্যাকশনটা মানে প্রায় কমপ্লিট বা কমপ্লিট হয়ে গেল, মানে ইনফাইনাইট টাইম পরে কমপ্লিট হলো, বা যদি রিঅ্যাকশনের অর্ডার যদি একের থেকে কম হয় তাহলে ফাইনাইট টাইমের পর রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে গেল, সেটাও ঘটবে না। বা একটা রিভার্সেবল রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা হয় যে সার্টেন টাইমের পরে তোমার ইকুইলিব্রিয়াম যখন এস্টাবলিশ হয়ে যায়, যখন রিঅ্যাক্টর এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনে আর কোনো চেঞ্জ হচ্ছে না, তখন মনে হবে যেন রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কিছুই ঘটে না। তার বদলে যেটা হয় যে এটা অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম না, মানে এই পার্টিকুলার কেসে তোমার অ্যাকচুয়ালি অ্যাওয়ে ইকুইলিব্রিয়াম। ওটা অ্যাকচুয়ালি যেটা হবে যে একটা ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে একটা আরেকটা ইকুইলিব্রিয়াম ভ্যালুতে বেসিক্যালি এটা যাবে আরকি। মানে ট্র্যাডিশনাল রিঅ্যাকশনের থেকে কিন্তু এটা আলাদা আরকি। ঠিক আছে? ওটা তোমার মানে যেটা হবে ওয়ান অফ দ্যা ইন্টারমিডিয়েট তৈরি হবে, যে ইন্টারমিডিয়েটটা হচ্ছে তোমার একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে তোমার সুইচিংটাকে করবে। আমি দেখছি মানে করেসপন্ডিং ৩ টে ইম্পোর্টেন্ট স্টেপ একটা কেমিক্যাল অসিলেশন ঘটতে গেলে যেটা লাগে সেটা আমি আসবো। এমনি জাস্ট কতগুলো ইনফরমেশন একটুখানি বলা যাক। সেটা হচ্ছে এই যে আমরা তো অটোক্যাটালাইটিক রিঅ্যাকশনস পড়েছি। তুমি দেখতে পাবে যে এই যখন কেমিক্যাল অসিলেশন গুলো মোটামুটি ভাবে ঘটে, তখন অন্ততপক্ষে দুটো মানে 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 একটা বা দুটো এরকম আরকি অটোক্যাটালাইটিক স্টেপস থাকে। তো অটোক্যাটালাইটিক স্টেপসটা জন্যে তোমার বেসিক্যালি তোমার ওই উম মানে 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 ১ম কথা হচ্ছে অটোক্যাটালাইটিক স্টেপ একটা থাকতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা আরকি। মানে ব্যাপারটা কিরকম যে ধরো কোন একটা পার্টিকুলার আ ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, যে ইন্টারমিডিয়েটটা রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করছে,
এবারে ওই ইন্টারমিডিয়েটটা কনসেন্ট্রেশনটা হয়তো একটা 60 এর ভ্যালুর থেকে বেশি হলে একটা পার্টিকুলার মেকানিজম তখন ট্রিগার হয়ে যাচ্ছে। আর কনসেন্ট্রেশনটা তো আরেকটা অন্য ভ্যালুতে হলে দেখা যাচ্ছে অন্য একটা পার্টিকুলার স্টেপ হচ্ছে ট্রিগার হচ্ছে। তাহলে আমি জাস্ট কতগুলো পয়েন্ট পরপর করে লিখছি, সেগুলোকে পরপর করে সামারাইজ করব। বলছে দ্য প্রেজেন্স of one or more autocatalytic step of one or more autocatalytic steps in a complex complex chemical mechanism may lead to chemical oscillation. May lead to chemical oscillation. এটা হুম, আচ্ছা, আচ্ছা। একটা জিনিস বলছে chemical reactions cannot reaction mm, cannot oscillate through chemical oscillation cannot oscillate through the equilibrium condition. So equilibrium condition. In order to exhibit oscillation, exhibit chemical oscillation, the chemical reaction must be must be far from the equilibrium composition. Far from the equilibrium composition. আচ্ছা, এবারে এই কেমিক্যাল অসিলেশনটাকে বুঝতে গেলে তুমি ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স দিয়ে বুঝতে পারবে না, তোমাকে নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স ব্যবহার করতে হবে। তাহলে the thermodynamics of chemical oscillation cannot be understood by equilibrium thermodynamics. Equilibrium thermodynamics, it requires the knowledge of non-equilibrium thermodynamics. It requires the knowledge of non-equilibrium thermodynamics. মানে তুমি যদি এই থার্মোডাইনামিক্সটাকে বুঝতে চাও, নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স কিন্তু তোমাকে শিখতে হবে। আসলে আমাদের এখনো পর্যন্ত তোমরা নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স শেখোনি। তোমাদের ওই পরের দিকে নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স আছে, আসলে আবার সবাইদের নেই। ক্যালকাটা নেই, কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমার ফিজিক্যাল স্পেশালে 3rd সেমিস্টারে নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স আছে। নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স থেকে তোমাকে এটা অ্যাকচুয়ালি
বুঝতে হবে। হুম। আচ্ছা, এবারে তুমি এই যখন কেমিক্যাল অসিলেশনটা তুমি কনসিডার করবে, তখন ৩ টে ইম্পোর্টেন্ট জিনিস তোমার দরকার। একটা হচ্ছে হোয়াই দ্য অসিলেশন occurs, the chemical mixture is far from equilibrium, reaction is far from equilibrium, equilibrium থেকে দূরে থাকছে, এবং ইকুইলিব্রিয়াম থেকে দূরে থাকলে এবারে এইটা যেটা হবে যে একটা ওই প্রসেসটা মানে ইকুইলিব্রিয়াম থেকে দূরে থাকলে প্রসেসটা স্পন্টেনিয়াস হবে কি নন স্পন্টেনিয়াস কিছু একটা হবে। ইকুইলিব্রিয়াম এসে গেলে ডেল্টা জিটা 0 হয়। আর ইকুইলিব্রিয়াম থেকে সরে গেলে ডেল্টা জিটা পজিটিভ বা নেগেটিভ কিছু একটা থাকবে। ডেল্টা জি কোন একটা গিভেন যে ডিরেকশনে নেগেটিভ সেই দিকে সেটা প্রসিড করবে। অ্যান্ড uh, and delta G for the reaction has to be negative to drive the reaction in a particular direction, মানে ইকুইলিব্রিয়াম থেকে দূরে থাকছে এবং তোমার ডেল্টা জিটা নেগেটিভ হবে যাতে করে কোনো একটা পার্টিকুলার ডিরেকশন রিয়াকশন সবসময় যেতে পারে। আর এবারে এই যে এনার্জি রিলিজিং মানে ফ্রি এনার্জি রিলিজিং যে স্টেপস গুলো, মানে ডেল্টা যেটা নেগেটিভ মানে বেসিক্যালি এটা কিন্তু ফ্রি এনার্জি, তাহলে ফ্রি এনার্জি রিলিজ করছে দু জায়গায়, দুটো দিয়ে হতে হবে। তাহলে ফ্রি এনার্জি রিলিজিং reaction can proceed in two different paths. Reaction can proceed in two different pathways. In two different pathways. And the reaction periodically switches from one pathway to another. One pathway to another. আচ্ছা, আর তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে one of these pathways produces pathways produces a certain intermediate while other pathway consumes this intermediate. মানে একটা স্টেপে কোনো একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে আর অন্য স্টেপে এটা ইন্টারমিডিয়েট তোমার চলে যাচ্ছে। এটা and the concentration of this intermediate concentration of this intermediate functions as a trigger for the switching from one pathway to another. Pathway to another.
মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ধরো when the concentration of the intermediate is low, concentration of intermediate is low, the reaction follows the producing pathway, the reaction follows the প্রডিউসিং পাথে, মানে যে পাথে গেলে ইন্টারমিডিয়েট তৈরি হয় আর কি, সেটাই যাবে প্রডিউসিং পাথে লিডিং টু এ রিলেটিভলি হাই কনসেন্ট্রেশন অফ দ্য ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট। আচ্ছা, এবার ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশন দ্বারা একটা সার্টেন থ্রেশহোল্ড টপকে গেল, তাহলে হাই হয়ে গেল, তাহলে when the concentration of intermediate crosses a certain threshold, the reaction switches to the consuming pathway, consuming pathway such that concentration of intermediate decreases, immediate decreases. Eventually, the reaction reverts to the producing pathway. তাহলে যেটা দাঁড়াবে এইভাবে আর কি, the reaction repeatedly switches from one pathway to another. So in this way, the reaction repeatedly switches from one pathway to another, from one pathway to another. দেখো তাহলে কি বললাম একটু ভালো করে দেখো, তাহলে আমরা কতগুলো জাস্ট মানে ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলছি, এবার আমি জাস্ট মেকানিজম আসবো, এবার অঙ্ক কষবো। তাহলে যেটা কথা হচ্ছে যে প্রথমে কেমিক্যাল অসিলেশন কি আমি বললাম, তার ডেফিনেশনটাকে বললাম, আর তারপরে যেটা ট্র্যাডিশনাল রিঅ্যাকশনের সঙ্গে যে তফাৎটা সেটা দেখছি আর কি। ট্র্যাডিশনাল রিঅ্যাকশনের ক্ষেত্রে দু রকমের সিচুয়েশন হতে পারে। এর আগে আমরা যে ধরনের রিঅ্যাকশন ধরো স্টাডি করেছি, তাতে তুমি দেখেছো যে রিঅ্যাকশন তো আইদার কোনো একটা গিভেন ডিরেকশনে যা তোমার আলটিমেটলি শেষ হয়েছে রিভার্সেবল টাইপের রিঅ্যাকশন, আর রিভার্সেবল রিঅ্যাকশন যদি হয় তাহলে কিন্তু একটা সার্টেন টাইমের পরে ইকুইলিব্রিয়াম চলে আসবে, ইকুইলিব্রিয়াম এসে যাওয়ার পরে কিন্তু আর কিছুই তোমার চেঞ্জ হবে না, এটা। আচ্ছা, এবারে এই মানে যেটা হয় যে এই যখন কেমিক্যাল অসিলেশন ঘটে তখন কিন্তু এক বা একাধিক অটোক্যাটালাইটিক স্টেপস তোমার থাকতে হয়। আচ্ছা, এটা একটা ইকুইলিব্রিয়াম ফেনোমেনন নয়, হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা মানে ইকুইলিব্রিয়াম থেকে জাস্ট দূরে থাকবে, ফার ফ্রম ইকুইলিব্রিয়াম, সেটা তোমায় বুঝতে হবে। সেখানে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স দেখে তুমি এটা বুঝতে পারবে না। নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপাল ইউজ করতে হবে কেমিক্যাল অসিলেশনকে বোঝার জন্য। আর তিনটে ইম্পর্টেন্ট স্টেপস হচ্ছে খুব দরকার মানে কেমিক্যাল অসিলেশন ঘটার জন্য। একটা হচ্ছে যে তোমার রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম থেকে দূরে আছে। এবার ইকুইলিব্রিয়ামটা দূরে থাকলেও যে অ্যাকচুয়ালি কোন একটা পার্টিকুলার ডিরেকশন রিঅ্যাকশনটা ঘটবে তার জন্য ডেল্টা কিটা নেগেটিভ হতে হবে, অর্থাৎ এমন একটা মেকানিজম চলবে যেখানে কোন একটা গিভস এনার্জি প্রোডিউসিং কোন একটা স্টেপ থাকবে, যার জন্য ডেল্টা যেটা নেগেটিভ আর কি, হ্যাঁ, সেইটা তোমার রিঅ্যাকশনকে একটা পার্টিকুলার ডিরেকশনে নিয়ে যাবে।
এবারে এবারে যেটা কথা হচ্ছে এই যে ডেল্টা জি মানে এনার্জি প্রডিউসিং বা এনার্জি রিলিজিং, সরি প্রডিউসিং বলে ভুল হবে, রিলিজিং, যেখানে ডেল্টা জি নেগেটিভ তো সেখানে গিবস ফ্যানের যে রিলিজিং যে স্টেপসটা সেই স্টেপসটা কিন্তু তোমার দুটো স্টেপের মধ্যে থাকতে হবে, কিন্তু একটা স্টেপ হলে হবে না। হুম, মানে মানে দুটো রিয়াকশন থাকতে হবে, নাহলে অসিলেশনটা করবে না। হ্যাঁ, এবং এই দুটো পাথ কেমন করে একটা থেকে আরেকটায় যাবে না, এমন একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে যে ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশনটা সেইটা অ্যাকচুয়ালি তোমার দুটো মানে ওটা একটা সুইচের মতো কাজ করবে, সুইচিং প্যারামিটারের রোল প্লে করবে। যে ইন্টারমিডিয়েট একটা স্টেপে ইন্টারমিডিয়েট তৈরি হলো, ইন্টারমিডিয়েট তৈরি হলে দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশনটা একটা সার্টেন ভ্যালুর থেকে বেশি হলে রিয়াকশনটা একটা পার্টিকুলার ভ্যালুর দিকে চলে গেল, যাতে করে হচ্ছে এমন একটা পাথ মানে একটা পার্টিকুলার পাথে চলে গেল যেখানে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটে কনজিউম হচ্ছে। আবার ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশন যদি কম হয়ে যায় তখন একটা রিয়াকশন একটা অন্য পাথে যাবে যেখানে তোমার ইন্টারমিডিয়েটটা বেসিক্যালি তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবারে এই যে কেমিক্যাল অসিলেশনসটা সেইটা জাস্ট বিভিন্ন রকমের মডেল আছে, যে মডেল দিয়ে জাস্ট বোঝার চেষ্টা করতে হয় আর কি। তার মধ্যে মোস্ট ফেমাস যে মডেলটা, তাহলে ভ্যারিয়াস মডেল তোমার এক্সিস্ট করে, আমরা সবকিছু পড়বো না, জাস্ট ভ্যারিয়াস মডেলস। ভ্যারিয়াস মডেলস এর মধ্যে তোমার যে মডেলগুলো ইউজুয়ালি চলে সেটা হচ্ছে লটকা ভলতেরা মডেল, লটকা ভলতেরা মডেল। এছাড়া আছে হচ্ছে বুসিলেটার মডেল, বুসিলেটার মডেল, তারপরে অরিগেনেটর মডেল, এটার মডেল এক্সেট্রা, বিভিন্ন মডেলগুলো আছে। আচ্ছা, আমরা জাস্ট সিম্পলেস্ট যে মডেলটা এবং মোস্ট প্রিমিটিভ মডেলটা লটকা ভলতেরা মডেল, লটকা ভলতেরা মডেলটাকে নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলবো এবং তার যে অঙ্কটা আজকে আমরা জাস্ট করতে চাইছি আর কি। এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং, তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না, সেইটা একটুখানি দেখো। দেখো এই লটকা ভলতেরা মডেল, আমরা এই মডেলটা আজকে করবো, আর পরের দিনে একটা স্পেসিফিক এক্সাম্পল আমরা দেবো, যেটা বেসিক্যালি খুব বিখ্যাত রিয়াকশন বেলুসভ জ্যাবোটিনস্কি রিয়াকশন বলে একটা রিয়াকশন আছে, সেটা আমরা পরের দিনে করবো। আচ্ছা, এই যে লটকা ভলতেরা মডেলে তোমার তোমার মেকানিজমটা হচ্ছে এরকম বলা হচ্ছে এই মডেলে, ধরো এ হচ্ছে রিয়াক্টান্ট, এ থেকে আলটিমেটলি তুমি প্রোডাক্ট তৈরি করবে জেড, তার জন্য যেটা হচ্ছে এ প্লাস এক্স মিলে হচ্ছে তোমার একটা 2x তৈরি হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট k1। এই যে রিয়াকশন আছে অটো ক্যাটালাইটিক রিয়াকশন, কারণ প্রোডাক্টটা যে আছে রিয়াকশনটা তুমি তাকেই নিয়েছো, সেটা একটা অটো ক্যাটালাইটিক স্টেপ। এইটা এটা 1 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপে করা হচ্ছে যেটা এই এক্স আবার ওয়াই এর সঙ্গে রিয়াক্ট করে 2y তৈরি করলো, এটা আর একটা অটো ক্যাটালাইটিক স্টেপ এইটা। আর 3 নম্বরে ফাইনালি যেটা হচ্ছে তোমার এই ওয়াই থেকে তুমি অ্যাকচুয়ালি হচ্ছে কোথায় যাচ্ছ না প্রোডাক্টটা পাচ্ছ, ওটা না এটা রেট কনস্ট্যান্ট k1, এটা রেট কনস্ট্যান্ট k2, এটা রেট কনস্ট্যান্ট k3, এইটা। ঠিক আছে, আচ্ছা। এবারে এইখানে যেটা হচ্ছে তোমার দেখো, যে ধরে নাও তোমার আহ, আচ্ছা, আমি এমন ভাবে একটা পস্টুলেট করছি উই, তার আগে একটুখানি বলিনি। আচ্ছা, এখানে এখানে কি একটা কথা হচ্ছে যে এই যে স্টেপ 1 and 2 আর অটো ক্যাটালাইটিক, সেটা তুমি দেখতে পাচ্ছ। দেখো এটা কিন্তু রিভার্সেবল নয়, এ প্লাস এক্স ফিরে গিয়ে এক্স তৈরি হলো না, এটা এটা কিন্তু অটো ক্যাটালাইটিক, মানে যদি তুমি রিভার্সেবল সাইন দিতে আর এ প্লাস এক্স থেকে 2x হলো তো সে আবার ফিরে আসছে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। হ্যাঁ, মানে এটা ধরো এক্স কেটে দিলে তাহলে এ থেকে এক্স হচ্ছে, এরকম করে ব্যাপারটা আমি ভাবছি না, এটা অটো ক্যাটালাইটিক বলেই হচ্ছে এ থেকে এক্স হচ্ছে, কিন্তু সেই আবার এক্স আবার ক্যাটালিস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে,
তাহলে a প্লাস এক্স থেকে 2x হচ্ছে, ঠিক পরেরটা y ও তোমার অটো ক্যাটালাইটিক, x প্লাস y থেকে তোমার অ্যাকচুয়ালি 2y তৈরি হচ্ছে। আমি জাস্ট সিম্পলি x থেকে y বলে দিচ্ছি না কিন্তু, x প্লাস y থেকে 2y হচ্ছে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর হচ্ছে অটো ক্যাটালাইটিক। এটা খুব ইম্পর্টেন্ট নাকি, এবং এই দুটো হওয়া খুব দরকার। আচ্ছা, উই অলসো পস্টুলেট দ্যাট বা অ্যাজিউম দ্যাট postulate that the system is open and that concentration of A is maintained in its initial value A0। মানে দেখো, সময়ের সাথে সাথে তো রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে যাওয়ার কথা, কিন্তু আমি এমন করে একটা ফিডব্যাক দিয়ে যাব, মানে বাইরে থেকে হয়তো এটাকে সাফিসিয়েন্টলি অ্যাড করে যাবে যাতে করে এর কনসেন্ট্রেশনটা তোমার কনস্ট্যান্ট থেকে যায়। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, নাও তুমি যদি dx বাই dt থেকে ক্যালকুলেট করো, দেখো এক্সটা তৈরি হয়েছে এখানে, ভাই রেট কনস্ট্যান্ট কি হবে তাহলে? 2k1 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, আবার এক্স ডিসঅ্যাপিয়ার করেছে এখানে, তাহলে মাইনাস k2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন ইন্টু ওয়াই এর কনসেন্ট্রেশন, এটা হলো। আর ডি এক্স আর ওয়াই হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট, হ্যাঁ, মানে এখানে যেটা ইম্পর্টেন্ট যে এক্স আর ওয়াই আর ইন্টারমিডিয়েট। এই যে যেটা মানে আমি একটা অটোক্যাটালিটিক রিঅ্যাকশনস করার সময় আমি বলেছিলাম, এই সরি, একটা অসিলেটরি রিঅ্যাকশন বলার সময় বলেছিলাম যে তোমার ওই কিছু ইন্টারমিডিয়েট যে একটা স্টেপে তৈরি হবে আর একটা স্টেপে তোমার কনজিউমড হবে। দেখো এখানে এক্সটা তৈরি হয়েছে, আবার পরের স্টেপে 1 নম্বর 2 নম্বর ধরলে এক্স তৈরি হচ্ছে, 2 নম্বর স্টেপে কনজিউম হয়েছে। আর 2 আর 3 কম্পেয়ার করলে দেখো 2 নম্বর স্টেপে ওয়াই তৈরি হয়েছে, আর 3 নম্বর স্টেপে সেটা হচ্ছে কনজিউমড হয়েছে। তাহলে একটা প্রোডাকশন স্টেপ হচ্ছে, একটা কনজিউম হওয়ার স্টেপ হচ্ছে। তাহলে এবারে dy বাই dt যদি তুমি ক্যালকুলেট করো তাহলে সেটা কি হবে? তোমার বেসিক্যালি এটা 2k2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন ইন্টু ওয়াই এর কনসেন্ট্রেশন মাইনাস k3 ইন্টু ওয়াই এর কনসেন্ট্রেশন। আর তুমি তো জানো এখানে দুইগুলো কেন এলো, যে অ্যাকচুয়ালি রেট অফ দ্য রিঅ্যাকশন 1 বাই নিউ আই ডিসিআই বাই ডিটি, নিউ আই যেখানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এখানে এই যে এক্স থেকে এটা তৈরি হয়েছে তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেহেতু 2 আছে, দুইটা এখানে তোমার গুণ হয়ে যাবে এইটা। তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি এই ইন্টারমিডিয়েট গুলো তৈরি হওয়ার যে করসপন্ডিং রেট গুলো। আচ্ছা, এবার আমি যেটা করছি কি স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করছি। তাহলে এইটা 1 নম্বর ইকুয়েশন বলো, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবারে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, তাহলে অ্যাপ্লাইং স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন তুমি কি পেলে? এটা তো ইন্টারমিডিয়েট, তার জন্য তুমি স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারো। অ্যাপ্লাইং সরি অ্যাপ্লাইং স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন কি হবে না, ওই dx বাই dt ও 0 হবে, dy বাই dt ও 0 হবে। তার মানে dx বাই dt সেইটা যেটা ছিল হচ্ছে 2k1 সরি a এর কনসেন্ট্রেশন ইনটু x এর কনসেন্ট্রেশন 2k1 a0 এর কনসেন্ট্রেশন। আচ্ছা, এবারে স্টেডি স্টেটে ধরে নাও x এর কনসেন্ট্রেশনটা স্টেডি স্টেট বলে আমি সাফিক্সে ss লিখে দিচ্ছি, মাইনাস k2 স্টেডি স্টেটে x এর কনসেন্ট্রেশন x ss, y এর কনসেন্ট্রেশন y ss, স্টেডি স্টেট মানে সাফিক্স ss টা ফর স্টেডি স্টেট, এইটা হলো 0 হলো। সেইখান থেকে তুমি তুমি এখান থেকে লিখে দিতে পারো, এখানে এক্স এস এস টা কিন্তু বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত, এটা 2k1 a0, সেটা হয়ে যাচ্ছে k2 ইন্টু ওয়াই এস এস হচ্ছে। তুমি এখান থেকে এক কাজ করো, এই স্টেডি স্টেটে ওয়াই এর কনসেন্ট্রেশনটা বের করে নাও, 2k1 বাই k2 ইন্টু a0 হলো, ধরে নাও এটা তোমার 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আবার এগেন dy বাই dt যখন তুমি করছো স্টেডি স্টেটে, সেটা কত হবে? 2k2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেটে, ওয়াই এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেটে, মাইনাস
K3 ইন্টু ওয়াই এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেটে, এই যে এমনি যেটা ছিল এখানে যে সবটাই তুমি জাস্ট স্টেডি স্টেটের জন্য করছো আর কি, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। সেখান থেকে তুমি আবার ওয়াই এর কনসেন্ট্রেশন বাদ দিয়ে দাও, তা 2k2 ইন্টু এক্স এস এস মাইনাস K3 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে তুমি স্টেডি স্টেটে এক্স এর কনসেন্ট্রেশনটা পেয়ে গেলে K3/2k2, K3/2k2, এইটা হচ্ছে তোমার 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে দেখো যে কেমিক্যাল অসিলেশন ঘটতে গেলে ওটা তো তোমার অ্যাওয়ে ফ্রম ইকুইলিব্রিয়াম হতে হবে, বা তোমার যেটা হচ্ছে যে ওই মানে আমি অন্যভাবে বলতে গেলে যে স্টেডি স্টেটে অ্যাটেন্ড করলে, আমি ধরে দিচ্ছি যে ধরো আমি এমন একটা সিচুয়েশন বলছি যাতে করে হচ্ছে তোমার ওই টেম্পোরারিলি এক্স এবং ওয়াইটাকে তুমি জাস্ট স্টেডি স্টেট থেকে কিছুটা ডিসপ্লেস করে দিয়েছো, ঠিক আছে? তাহলে আমি যেটা চাইছি, আমি কি দেখতে চাইছি, উই ওয়ান্ট টু সি হোয়াট হ্যাপেন্স when the concentration of x and y temporarily and slightly displaced from their equilibrium value, from their equilibrium, মানে ইকুইলিব্রিয়াম বলে ভুল হবে, মানে এটা অ্যাকচুয়ালি স্টেডি স্টেট, ইকুইলিব্রিয়াম বলা ঠিক না, রিভার্সিবিলিটি কিন্তু না, ইকুইলিব্রিয়াম আসবে না, ফ্রম দ্য স্টেডি স্টেট ভ্যালু, ফ্রম দ্য স্টেডি স্টেট ভ্যালু। এটা আমি বললাম ধরো লেট এই স্টেডি স্টেট থেকে একটুখানি সরে গেছে এক্স এর কনসেন্ট্রেশনটা, ধরে নাও তোমার জাস্ট ওই যে স্টেডি স্টেট যে ভ্যালুটা ছিল তার সঙ্গে একটুখানি চেঞ্জ হয়ে গেছে, এটা এক্স বললাম, যে এক্সটা সারালে টাইমের উপর ডিপেন্ড করবে, আর ওয়াই এর কনসেন্ট্রেশনটা এটা স্টেডি স্টেট ভ্যালু যেটা ছিল ওয়াই এস এস প্লাস ধরো একটা স্মল ওয়াই হয়ে গেল, এবং সাডেনলি এখানে এক্সটা তোমার টি এর ফাংশন, ওয়াইটা তোমার কিন্তু টি এর ফাংশন, মানে এক্সটা বেসিক্যালি যে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য স্টেডি স্টেট ভ্যালু, এটা তো ভালো। তাহলে এবারে দেখো, তাহলে তুমি যদি ইকুয়েশন 1 আর 2 তে বসাও, তাহলে ফ্রম ইকুয়েশন 1 কি পাবে তুমি? ফ্রম ইকুয়েশন 1 দেখো, এইখানে তুমি জাস্ট যদি এক্স এর জায়গায় এক্স এস এস প্লাস স্মল এক্স বসাও, এক্স এস এস টাইমের সাথে সাথে পাল্টায় না, সেক্ষেত্রে এটা 0 হয়ে গেল, তারপরে বাদিকটা হয়ে গেল ডিএক্স বাই ডিটি, বাদিকটা হয়ে গেল তোমার ডিএক্স বাই ডিটি, এটা সমান কি হবে? এটা সমান দেখো এইখানে তুমি জাস্ট যেটা করবে, এক্স এর জায়গায় ওই এক্স এস এস প্লাস স্মল এক্স বসাবে, আর এখানে ঠিক ওয়াই এর জায়গায় হচ্ছে ওয়াই এস এস প্লাস স্মল ওয়াই বসাবে, তার মানে হলো কত? 2k1, 2k1 a0টা যেমন আছে আছে, আর এর কনসেন্ট্রেশনটা হচ্ছে এক্স এস এস প্লাস স্মল এক্স, এইটা হলো মাইনাস k2, এক্স এর কনসেন্ট্রেশনটা হচ্ছে এক্স এস এস প্লাস স্মল এক্স ইন্টু ওয়াই এস এস প্লাস স্মল ওয়াই, এটা গুণটা কি করে দেয় দেখো, 2k1 a0 x ss প্লাস 2k1 a0 x মাইনাস, এটার সঙ্গে এইটা গুণ করলে মাইনাস k2 x ss y ss মাইনাস, এটা গুণ করলে মাইনাস k2 x ss ইন্টু y মাইনাস k2 y ss ইন্টু x, আর লাস্টেরটা হচ্ছে মাইনাস k2 ইন্টু x ইন্টু y, এটা। আর এবারে দেখো এই যে ইকুয়েশন থেকে এই 2k1 a0 x ss মাইনাস 2k2 x ss y ss, এটা তো 0, তার মানে দেখো এই যে পার্টটা, এই যে পার্টটা এবং এই যে পার্টটা, এটা বেসিক্যালি তোমার 0 দিয়ে দিচ্ছে, তাহলে পড়ে থাকছে কত?
2k1 a0x minus k2 y ss into x, মানে এইটা 0 হয়ে গেল, মাইনাস k2 x ss into y টা আগে দিয়ে দিই, x ss into y আছে একটা, x ss into y এইটা মাইনাস k2 y ss into x মাইনাস k2 xy। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, জাস্ট এইখান থেকে এই যে y ss থেকে লিখেছো না এটা, এই y ss হচ্ছে 2k1 k2 a0, এটা আমি বসিয়ে দিচ্ছি ধরো, বা অন্যভাবে বলতে গেলে 2k1 a0 সমান k2 y ss তুমি বসিয়ে দাও। দেখো তুমি কি করছো না, এই যে 2k1 a0x মাইনাস k2 এই যে k2 y ss, মানে আসলে একবারে করে দিই, এক কাজ করি, দেখো এইটা তুমি খেয়াল করো যে এই যে এইটা এবং এইটা মিলে তুমি এইটা তো লিখতে পারছো, মাইনাস k2 ইন্টু y ss, এইটা x হলো মাইনাস k2 x ss y মাইনাস k2 x y, এই তো। দেখো এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু বেসিক্যালি আবার জিরো, এখান থেকে দেখো, যে এখান থেকে এইটা ইকুয়াল টু এইটা গেছে, তাহলে এটা আবার জিরো হয়ে গেল, তাহলে এটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে ফ্রম ইকুয়েশন 3, তাহলে ফ্রম ইকুয়েশন 3 এইটা তোমার এই পার্টটা জিরো হয়ে অর্থাৎ পড়ে রইল কত, মাইনাস k2 x ss y মাইনাস k2 xy, এটা হচ্ছে dx বাই dt এর ভ্যালুটা তোমার বেরোলো। এইটা একটা ইকুয়েশন ধরে নাও 4 নম্বর, এটা ধরো তোমার 5, এটা ধরো তোমার 6, এটা ধরে নাও তোমার 7 নম্বর ইকুয়েশন এলো, এটা হচ্ছে 7 নম্বর ইকুয়েশন। তাহলে একই রকম করে ফর্ম ইকুয়েশন 2 যদি তুমি করো, তাহলে কি হবে, বাঁদিকটা dy বাই dt হলো dy বাই dt, এটা হচ্ছে dx বাই dt। আচ্ছা, 2 নম্বর ইকুয়েশনে দেখো dy বাই dt টা কি হবে, এই যে dy বাই dt হচ্ছে 2k2 xy মাইনাস k3y, এখানে x এবং y টাকে তার করসপন্ডিং ওই স্মল x স্মল y দিয়ে তুমি করবে, তাহলে 2k2 ইন্টু x টা হচ্ছে তোমার x ss প্লাস x, y টা হচ্ছে y ss প্লাস y, এইটা হলো প্রথমটা, মাইনাস মাইনাস k3 ইন্টু y মাইনাস k3 ইন্টু y, তাহলে মাইনাস k3 ইন্টু y ss প্লাস y, এটা গুণ করে দেখো, 2k2 x ss y ss প্লাস 2k2 x ss y প্লাস 2k2 y ss into x প্লাস 2k2 xy মাইনাস k3 y ss মাইনাস k3 y। আবার দেখো এই টার্মটা এবং এই টার্মটা, এইটা এইটা হচ্ছে তুমি এই যে ইকুয়েশন থেকে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন যেটা করেছো, দেখো এইটা মাইনাস এটা ইকুয়াল টু জিরো, এটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, তাহলে বাদ চলে গিয়ে তাহলে পড়ে থাকছে কত, এবার ওয়াইটাকে তুমি কমন নিয়ে নাও, এখান থেকে যদি এই দুটো থেকে যদি ওয়াইটাকে কমন নিয়ে নাও, ওয়াই তো ওয়াইটা কমন নিয়ে পড়ে থাকছে কত, দেখো 2k2 x ss মাইনাস k3, এইটা ওয়াই হলো এইটা, প্লাস পড়ে থাকছে 2k2 y ss x প্লাস 2k2 xy, এটা
আর এবারে দেখো এই যে ইকুয়েশন 4 যেটা ইকুয়েশন 4 থেকে দেখা যায় 2k2 x ss মাইনাস k3 এটা ইকুয়াল টু 0। তার মানে আবার ইকুয়েশন 4 টাকে যদি কাজে লাগাও তাহলে এই পার্টটা তোমার 0 হয়ে গেল। তাহলে কি পড়ে রইল? না dy বাই dt যেটা পড়ে আছে সেটা হচ্ছে তোমার 2k2 y ss into x 2k2 into y ss into x প্লাস 2k2 into xy কোথা থেকে পেলে? না ইউজিং ইকুয়েশন 4। ইকুয়েশন 4 এইটা একটা নাম দিয়ে ধরো 8 নম্বর ইকুয়েশন। এটা 8 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো যে যদি এমন হয় যে ইফ উই assuming that the deviation from steady state is very small, then the terms containing xy then the terms containing xy can be neglected। কারণ স্মল এক্স এবং স্মল ওয়াই কি, এরা তো বেসিক্যালি ডেভিয়েশন ফ্রম দ্য স্টেডি স্টেট ভ্যালু। তাহলে যদি স্মল এক্স স্মল ওয়াইটা হচ্ছে ডেভিয়েশন ফ্রম দ্য এক্স ওয়াই ভ্যালু হয়, তাহলে এক্স আর ওয়াই এর গুণফলটা মানে এক্স আর ওয়াই ইটসেলফ খুব ছোট, এক্স ওয়াই এর গুণফলটা আরো ছোট হয়ে যাবে, নেগলেক্টেড। দেন ইকুয়েশন 7 and 8 রিডিউস টু, দেখো ডিএক্স বাই ডিটিটার মধ্যে এই এক্স ওয়াই কন্টেনিং টার্মটা যদি বাদ দিয়ে তাহলে মাইনাস কে টু এক্স ওয়াই ওয়াই এক্স মাইনাস কে টু এক্স স্টেডি স্টেট ইন্টু ওয়াই, মাইনাস কে টু ইন্টু এক্স স্টেডি স্টেট ইন্টু ওয়াই, এইটা হলো ধরো 9 নম্বর ইকুয়েশন। আর ডিওয়াই বাই ডিটি এটা হয়ে যাচ্ছে কত? না 2k2 ইন্টু ওয়াই এস এস ইন্টু এক্স, মানে এই পার্টটা তুমি বাদ দিয়ে দিয়েছো বলে এইটা, এটা হলো। এবারে দেখো তুমি যে যদি এইরকম ভাবে করো, নাও d2x বাই dt স্কোয়ারটা কি হবে? এটা তোমার লিখতে হবে মাইনাস কে টু, মানে এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, এক্স এস এস ইন্টু ডিওয়াই বাই ডিটি, তাহলে মাইনাস কে টু এক্স এস এস ডিওয়াই বাই ডিটিটা কত? কে টু ইন্টু ওয়াই এস এস ইন্টু এক্স, কি হলো দেখো মাইনাস টু কে টু তার স্কোয়ার ইন্টু এক্স এস এস ইন্টু ওয়াই এস এস ইন্টু এক্স, তুমি এটাকে বলো তো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বলো। তার মানে কি হলো দেখো যে, তার মানে আমি কি পেলাম যে ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 হলো, যেখানে তোর ওমেগাটা হয়ে যাচ্ছে কত? রুট ওভার অফ 2k2 স্কোয়ার ইন্টু এক্স এস এস ইন্টু ওয়াই এস এস। এরকম ইকুয়েশনটা তুমি দেখতে পেলে। হ্যাঁ এটা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো। দেখো তুমি এখান থেকে দেখো এই যে ইকুয়েশন 3 আর 4 থেকে, ইকুয়েশন 3 আর 4 থেকে এক্স এস এস হচ্ছে k3/2k2 লেখো। এটাকে তুমি চাইলে 2k2 স্কোয়ার এক্স এস এসটা হচ্ছে তোমার k3/2k2, আর ওয়াই এস এসটা কত? ওয়াই এস এসটা দেখো এখান থেকে হচ্ছে 2k1k2 ইন্টু a0, 2k1/k2 ইন্টু a0, 2k1/k2 ইন্টু a0। দেখো কি সব কেটে চলে যাচ্ছে, দেখো তোমার এই কে টু স্কোয়ার কেটে চলে গেল, টু টু কেটে চলে গেল, তারপরে পড়ে রইল কত? একটা উপরে 2 পড়ে আছে, একটা k1 পড়ে আছে, একটা k3 পড়ে আছে, আর একটা তোমার a0 পড়ে আছে, এইটা।
তা দেখো তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা তুমি যদি এই কনস্ট্যান্ট ভ্যালুতে রাখতে পারো তাহলে ওমেগা তোমার ফিক্সড হয়ে গেল। তাহলে এই একটা ইকুয়েশন তুমি পেয়ে গেল। অর্থাৎ যদি তোমার স্টেডি স্টেট ভ্যালু থেকে তুমি স্লাইড ডিফরমেশনটা করো, স্লাইড ডেভিয়েশনটাকে করো, আসলে এই ধরনের অ্যানালিসিস বলে লিনিয়ার অ্যানালিসিস। আমি এক্স আর ওয়াই এর যে পাওয়ার 1 পর্যন্ত রেখেছি, এক্স ওয়াই গুণফলটাকে রাখতে, তাই এই লিনিয়ার অ্যানালিসিস করে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দেখো একটা ইকুয়েশন পেলে dpx by dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার is equal to 0. দিস ইজ a differential equation of linear simple harmonic oscillator. linear simple harmonic oscillator এখানে ইকুয়েশনটা এক্স্যাক্টলি এরকম দেখতে, তো তাই না? তাহলে তার জেনারেল সলিউশনটা কেমন দেখতে হবে? জেনারেল সলিউশন বিকামস এক্স টাকে টাইমের ফাংশন, তুমি ধরো এইরকম ভাবে লেখো এ, এই ধরো সাইন ওমেগা টি আর একটা কনস্ট্যান্ট কিছু একটা যেটা ফেজ ফ্যাক্টর যদি থাকে এইটা, তাহলে জেনারেল সলিউশনটা এরকম দেখতে হবে। তার মানে ব্যাপারটা কিরকম? তার মানে ব্যাপারটা দেখো যে তুমি এই এক্সটা তুমি এইরকম পেয়ে গেলে, এক্সটা, তো ওয়াইটা কি? ওয়াইটা খেয়াল করে দেখো, ওয়াইটা অ্যাজ এ ফাংশন অফ টি যদি তুমি বের করতে চাও, এই যে ইকুয়েশনটা দেখো তোমার, এই যে কোনো একটা ইকুয়েশনে ওয়াইটা কত, -1/k2 ইন্টু এক্স এস এস ইন্টু ডিএক্স বাই ডিটি, মানে ইকুয়েশন 9 থেকে। তো ওয়াইটা হচ্ছে -1/k2 ইন্টু এক্স এস এস ইন্টু ডিএক্স বাই ডিটি, তাহলে কত হচ্ছে -1/k2 এক্স এস এস ডিএক্স বাই ডিটিটা কত হবে? এটা হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, এটা হলো, তাই তো? এটা ডিএক্স বাই টিটা মানে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, এটা হলো। তাহলে এটা হচ্ছে তোমার ওয়াই টিটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি যে এটা হচ্ছে, আচ্ছা ও সরি দাঁড়াও, এখানে এর সাথে আবার গুলিয়ে যেতে পারে। এক সেকেন্ড, এইটা না, এটা আমি বি লিখছি ইচ্ছে করে, হ্যাঁ? মানে এ মানে হচ্ছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা তো এ লেখা ছিল, সেখানে গুলিয়ে যেতে পারে। এটা তুমি বি লেখো, হ্যাঁ, এটা বি লেখো, এটা তুমি বি লেখো, এইটা। তাহলে ওয়াইটা হচ্ছে তোমার এরকম দেখতে হলো। আচ্ছা, এবারে তুমি দেখো তাহলে সাইন ওমেগা টি প্লাস থিটা এইটা হয়ে যাচ্ছে, সরি, সাইন ওমেগা টি প্লাস থিটা সেটা কত না এক্স বাই বি এর মতো দেখতে, অ্যান্ড কস ওমেগা টি প্লাস থিটা, এটা থিটা ফাই লেখা হয়ে গেছে, ওমেগা প্লাস থিটা সেটা কেমন দেখতে তাহলে হয়ে যাচ্ছে? এটা তোমার এদিকে পাঠিয়ে দিলে ওয়াই বাই বি ওমেগা বাই কে টু ইন্টু এক্স এস এস, ঠিক আছে? এইটা, এটা হলো। তাহলে এবারে দেখো এই দুটো ইকুয়েশন থেকে নাও সাইন স্কয়ার ওমেগা টি প্লাস থিটা প্লাস কস স্কয়ার ওমেগা টি প্লাস থিটা, এই দুটো যোগফল তো 1, তাহলে কত হবে না এক্স স্কয়ার বাই 1 প্লাস, সরি, এক্স স্কয়ার বাই বি স্কয়ার, এক্স স্কয়ার বাই বি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি ওমেগা, দেখছি দাঁড়া, দাঁড়াও, বি ওমেগা বাই, টিপু একটু বাইরে চলে যাও টিপু, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া 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 এক সেকেন্ড, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস হতো, হ্যাঁ হ্যাঁ, তোমার এখানে একটা মাইনাস হতো, তাই তো? এখানে একটা মাইনাস ছিল, তাই তো? তাই তো?
হুম। আর এবার যখন স্কোয়ার যখন করছো তখন কি হয়ে যাচ্ছে না বি ওমেগা বাই কে টু এক্স এস এস তার স্কোয়ারই হয়ে গেল, স্কোয়ার করলে এটি ইকুয়াল টু 1 হয়ে গেল, তাই তো? এটা কম্পেয়ার উইথ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এর সাথে কম্পেয়ার করো, তাহলে কি হবে? তাহলে দেখো তুমি যদি একটা ছবি আঁকো, এটাকে মানে দিস ইজ অ্যান ইকুয়েশন অফ ইলিপস তো, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ অ্যান ইলিপস, এটা তার মানে তুমি যদি ধরো এই দিকটাতে এক্স আর এই দিকটাতে ওয়াই প্লট করো, এক্স এজ এ ফাংশন অফ টাইম আর ওয়াই এজ এ ফাংশন অফ টাইম তুমি প্লট করো, তুমি কি পেলে না বেসিক্যালি দেখো একটা ইলিপস পেলে, আর ইলিপস পেলে তার মানে কি, তার মানে এক্স আর ওয়াই সে অ্যাকচুয়ালি কেমন করে ইভলভ করছে না ফেজ স্পেসের মতো একটা স্পেস যদি তুমি আঁকো, সে দেখো তোমার এই রকম করে সে বেসিক্যালি তোমার একটা সার্টেন কনসেন্ট্রেশনের মধ্যে সে কিন্তু বেসিক্যালি তোমার রোটেট করছে। তা প্রথম কথা হচ্ছে যে এই ইকুয়েশন থেকে তুমি বুঝতে পারো এটা একটা হারমোনিক অসিলেটরের ইকুয়েশন, মানে এক্স টা টাইমের সাথে সাথে অসিলেট করবে, মানে আমি যদি এখানে এখানে যদি তোমার এক্স বা ওয়াই যাই বলি না কেন, এক্স আর ওয়াইটা যদি তুমি প্লট করো উইথ রেসপেক্ট টু টাইম, ধরো এক্সটা টাইমের রেসপেক্টে প্লট করছো, তাহলে কেমন দেখতে হবে না কনসেন্ট্রেশনটা কি হচ্ছে অসিলেট করছে, এইটা এটাকে যদি তুমি আজকে ওয়াই এর কনসেন্ট্রেশনটাকে দেখো, টি ওয়াই এর কনসেন্ট্রেশন দেখো একটা নেগেটিভ থেকে স্টার্ট, তাহলে নেগেটিভ থেকে স্টার্ট মানে হচ্ছে তোমার এই ধরনের দেখতে হবে ইকুয়েশনটা, মানে কসের ইকুয়েশন আর কি, মানে কসের ইকুয়েশন এমনি উপর থেকে স্টার্ট হতো এবং এক্স ইকুয়াল টু জিরোতে সেটা তার ম্যাক্সিমাম ভ্যালু থাকতো আর কি এইটা, আর সাইনের ইকুয়েশনটা হচ্ছে তোমার বেসিক্যালি এটা জিরো থেকে স্টার্ট হয়, কিন্তু এটা নেগেটিভ আছে বলে আমি অ্যাজ ইফ জন্য এখান থেকে স্টার্ট করি, তাহলে দেখো তাহলে এক্স এবং ওয়াই এটা টাইমের সাথে সাথে কি হচ্ছে দেখো অসিলেট করছে, এবং সে যদি তোমার এক্স ভার্সেস টি ওয়াই এই ছবিটাকে আঁকো, তাহলে দেখো তুমি এইরকম একটা ইলিপসের ইকুয়েশন তুমি পাবে আর কি, এটা তাহলে দেখো তাহলে এই যে অ্যাকচুয়ালি যে অসিলেশনটা হচ্ছে, তাহলে অসিলেশন হলে যেমন হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ফেজ স্পেস ট্র্যাজেক্টরিটা ইলিপ্টিক্যাল হয়, এখানে তুমি জাস্ট এক্স ওয়াই ট্র্যাজেক্টরিটা মানে ফেজ স্পেসে দেখো এক্স আর পিএক্স থাকে, একদিকে এক্স আর পিএক্স থেকে ডিএক্স বাই ডিটির সঙ্গে যেহেতু প্রপোর্শনাল, এখানে দেখো তোমার ওয়াইটাও কিন্তু তোমার বেসিক্যালি ডিএক্স বাই ডিটির সঙ্গে প্রপোর্শনাল, তার মানে একদিকে এক্স আর একদিকে ডিএক্স ডিটি যদি প্লট করো, অর্থাৎ একদিকে এক্স এবং একটা ওয়াই যদি প্লট করো, সেটা একটা ইলিপসের ইকুয়েশন হবে এবং সেটা এই টাইপের দেখতে হয়ে গেল। আর তোমার এবার এবার এবং সময়ের সাথে সাথে দেখো এই যে এক্স এবং ওয়াই এর কনসেন্ট্রেশন যেটা মানে এক্স ওয়াই এর কনসেন্ট্রেশন মানে ডেভিয়েশনটা, সেটা কিন্তু টাইমের সাথে সাথে কিন্তু এরকম ভাবে তোমার অসিলেট করছে। আর এখানে একটা জিনিস বলি, যদি এরকম হতো যে ইফ নন লিনিয়ার টার্মস আর ইনক্লুডেড, যদি নন লিনিয়ার টার্মটা ইনক্লুড করা হতো মানে এক্স ওয়াই কন্টেনিং টার্ম যেটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম আর কি, যদি তুমি ইনক্লুড করতে আর কি, তখন যেটা হতো যে তুমি কিছুটা ওই মানে এই এটা এটা যে ক্লোজ ইলিপস, এই ক্লোজ ইলিপসটা তুমি সবসময় পেতে না, একটা ডিসপ্লেসমেন্ট তুমি দেখতে পেতে আর কি, ইনক্লুডেড দেন a small displacements may even grow with time, মানে তখন হয়তো ছবিটা এই যেমন আগেরটা এরকম সুন্দর ইলিপসের মতো ছিল, সেটা না হয়ে গিয়ে এটাকে যদি এক্স টুবি লেখো, এটাকে যদি লেখো তাহলে এইটা তাহলে এই প্রথমে হয়তো এ হলো, তারপরে কিন্তু আস্তে 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 কিন্তু সেটা তোমার আস্তে 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 কিন্তু চলেও যেতে পারে আর কি, মানে সেটা ক্লোজ ইলিপস না হতে পারে আর কি, সেটা তোমার মাথায় রাখবে আর কি, এই ধরনের তোমার হতে পারে আর কি এটা। তো যদি তুমি লিনিয়ার টার্মটাকে নাও তাহলে কেমিক্যাল অসিলেশনটা পরিষ্কার, এবার নন লিনিয়ার টার্মটাকে তুমি ইনক্লুড করো, তাহলে কিন্তু সামান্য ডেভিয়েশন ঘটবে, সেটা তুমি দেখতে পেতে পারো। তাহলে ঠিক বুঝতে পারলে? তাহলে 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 আমি একটা লটকা ভোল্টেরা মডেলটাকে নিয়ে কেমন করে জাস্ট এই টাইপের মেকানিজম যদি থাকে, তাহলে তোমার অসিলেশন ঘটছে সেটা তোমার কাছে পরিষ্কার, যে ইকুইলিব্রিয়াম ভ্যালু বা স্টেডি স্টেট ভ্যালু থেকে যে ডিসপ্লেসমেন্টটা ঘটছে, সেটা বেসিক্যালি এক্স এবং ওয়াই, সেইটা সময়ের সাথে সাথে কিন্তু তোমার মানে অসিলেট করছে, সময়ের সাথে সাথে ওটা অসিলেট করছে, যেমন হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে হয় আর কি এইটা, এবং তার মতো করে তুমি একটা ওই ফেজ স্পেসের মতো
এক্স ওয়াই একটা ট্র্যাজেক্টরি পাচ্ছ, যেটা এরকম ক্লোজড হচ্ছে। আর যদি তোমার নন লিনিয়ার টার্মটাকে রাখো তাহলে কিন্তু কিছুটা ডেভিয়েশন তুমি দেখতে পেতে পারো। বোঝা গেল পুরো জিনিসটা? ঠিক আছে, ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আচ্ছা, তাহলে আমি এই যতখানি বলেছি, মানে এর ঠিক পরে আছে। হয়তো আরেকটু হয়তো ঘন্টা 40 মিনিটের মতো একটা জিনিস আমাকে হয়তো বলতে হবে। তাহলে আজকে আমরা তো ওই 1 ঘন্টার মধ্যে ক্লাস নেবো, সেই জন্য আমি আর বলছি না। তাহলে নেক্সট ক্লাসে আমরা এটাকে কনক্লুড করব। আমরা নেক্সট ক্লাসে যেটা করবো, একটা স্পেসিফিক এক্সাম্পল দেব। সেটা হচ্ছে বিখ্যাত এক্সাম্পল, বেলুসোভ জাবোটিনস্কি রিয়াকশন। জাবোটিনস্কি, TINSKY, এই যে রিয়াকশনটা বেলোসিভ জাবোটিনস্কি রিয়াকশন, এইটা এক্সাম্পল হিসেবে দিয়ে সেইখান থেকে তোমার কেমিক্যাল অসিলেশনটাকে দেখা। এই অসিলেটরি রিয়াকশনসটা আজকে আমরা শেষ করলাম না। আমরা সোমবার রাত্রে একটা ক্লাস নিয়ে নেব, যেখানে তোমার এই কেমিক্যাল অসিলেশনটাকে নিয়ে জাস্ট কথাবার্তা হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। এন্ড অফ লেকচার। এটা 9 নম্বর লেকচার, তাই তো? দেখো, তাহলে বলো কারো কোনো অসুবিধা আছে নাকি? একটুখানি অঙ্কটা কঠিন, মানে কম্পারেটিভলি, মানে যতটা সহজ জিনিস হয়, এবারে তো আস্তে আস্তে দু একটা জিনিস তো একটুখানি বড় অঙ্ক টঙ্ক কষতে হবে। কিন্তু আমি পুরোটাই এত ফেঁদে ফেঁদে পুরো জিনিসটাকে কষলাম। প্রথমে একটা অসিলেটরি রিয়াকশনের যে দু একটা ইম্পর্টেন্ট ফিচার্স জাস্ট বলেছি, বলে জাস্ট ম্যাথামেটিক্সটা জাস্ট কষে দিলাম। হ্যাঁ, তোমরা বলো তোমাদের কারো কোনো অসুবিধা আছে নাকি?